বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অদ্ভুত ও অভূতপূর্ব সমীকরণ দেখা যাচ্ছে। কেন্দ্রবিন্দুতে আছেন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ চোখে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি বলেছেন, ভারত সবসময় ডক্টর ইউনূসকে সম্মান জানিয়েছে। নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, সে বৈঠকে দেখিয়ে দিয়েছেন এবং এই যে সফরটা হয়েছে ব্যাংককে, এই সফরটাতে তিনি একটা কূটনৈতিক বিজয় অর্জন করেছেন। অর্থাৎ ডক্টর ইউনূসের তেলেসমাতি, যেই তেলেসমাতিতে তিনি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাচ্ছেন, অন্যদিকে নরেন্দ্র মোদীর বৈঠকে তিনি সফলতা অর্জন করেছেন। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে আন্তর্জাতিক মানে খেলোয়াড় সেটা আবারও প্রমাণিত করেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কূটনৈতিক তেলেসমাতি নিয়ে কয়েকটা আলোচনা শুনবো, সেখানে বোঝার চেষ্টা করবো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরগুলো কতটা সফলতা অর্জন করেছে এবং কূটনৈতিকভাবে ভারতকে কতটা পরাস্ত করেছে। তেলেসমাতি কাণ্ডই ঘটলো, দ্বিপাক্ষিক আলোচনা হলো, অনেক সন্দেহ ছিল যে এই আলোচনাটা হয় কিনা। এখন হওয়ার পর আসলে কোন দিকে যাচ্ছে আমাদের পুরো রাজনৈতিক ভবিষ্যৎ, দ্বিপাক্ষিক যে সম্পর্ক ভারত এবং বাংলাদেশ সেটি কোন দিকে যাচ্ছে। আর পাশাপাশি একটা প্রশ্ন উঠছে যে শেখ হাসিনাও তো সেই নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক ভালো রেখে দেশ শাসন করতে চেয়েছিল। এখন আমরা শেখ হাসিনাকে যদি অপছন্দ করে থাকি ভারতের সম্পর্ক বিষয়, ভারত প্রশ্নে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো একই কাজ করতে যাচ্ছে, সেখানে পরিবর্তনটা কি ঘটলো? এই একটি প্রশ্ন স্বাভাবিকভাবে অনেকের মনে যাচ্ছে, সেটি আপনারা আমাদের আলোচকরা বিশ্লেষণ করবেন। পাশাপাশি প্রিয় দর্শক, আমরা দেখেছি আরেকটি তেলেস্মাতিক ঘটনা ঘটলো, সেটি হলো যে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে সবচেয়ে বড় একটি সংকট রয়েছে, সেটি হলো রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ। সেটিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের খবরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের যে সফরটি ছিল, সেই সফরে মায়ানমারের শীর্ষ নেতাদের সাথে কথা বলে আজকে যতটুকু জানি যে 1,80,000 রোহিঙ্গা তাদের নিজ দেশে ফিরে যাবে। এটির যাওয়ার যে প্রোগ্রেস সবকিছু ডান, এখন শুধুমাত্র যাওয়ার অপেক্ষায় আছে। এরপর সামনে দ্রুততম সময়ের মধ্যে বাকিদেরকে নেওয়ার ব্যবস্থা করবে। এই যে একটা বিশাল অগ্রগতি, এই অগ্রগতিটিও কিভাবে সম্ভব হলো, এর পেছনে আসলে কিভাবে আমরা বিশ্লেষণ করি বিষয়টিকে, ভবিষ্যতে কতটুকু এগুলো বাস্তবায়ন হতে পারে। প্রিয় দর্শক, এসব কিছু ঘিরে আমাদের আজকের আলোচনা। খুব চমৎকার ভাবে আমাদের এই আলোচনাগুলোকে তুলে ধরবার জন্য আমাদের সাথে চারজন সম্মানিত শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সাথে যুক্ত রয়েছেন। আছেন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পাশাপাশি তিনি চেয়ারম্যান জানিকপ। আছেন জনাব প্রফেসর ফরাদ হোসেন, তিনি একজন অধ্যাপক, তিনি রাজনৈতিক বিশ্লেষক। পাশাপাশি জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পাশাপাশি তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। আছেন ডক্টর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, তিনি সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। আপনাদের চারজনকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সর্বপ্রথম আমি শুরু করতে চাই জনাব অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি কিভাবে দেখেন? আপনার কাছ থেকে সরাসরি আপনার এই মূল্যায়ন শুনি, আমি আর অন্য প্রশ্ন না করি। জনাব অধ্যাপক কলিমুল্লাহ, প্লিজ। ধন্যবাদ। দেখুন, এই বিমস্টেক একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আমাদের জন্য, এটা স্বীকার করতেই হবে। আপনার প্রথমত শেষ ভালো সব ভালো বলে যে কথাটি আছে, সেই দৃষ্টিকোণ থেকে শেষ দিন আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের স্বাগতিক পরবর্তী দেশ হিসেবে আপনার স্বীকৃতি পেলাম। আমাদের বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করলেন আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস, আমাদের দেশের বর্তমান সরকার প্রধান হিসেবে, অন্তর্বর্তী সরকারের। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যেই আইস ব্রেকিংটা হওয়ার দরকার ছিল, কেমিস্ট্রি এবং আপনার যেটা বলবো মিথস্ক্রিয়া, সেই পার্সপেক্টিভ থেকে সেই বহু প্রতীক্ষিত যে সাক্ষাৎ, যদিও তারা দুজন পাশাপাশি বসে সম্মেলন করেছেন, কিন্তু তারপরেও আপনার যে বৈঠকটি বহু প্রতীক্ষিত ছিল, সেটি শেষ অবধি আপনার সম্পন্ন হয়েছে। আপনার এটি একটা বড়, মনে করেছিল যে এটি আদৌ হবে না, শুধুমাত্র বলা হচ্ছে। আসলে আপনার ভারতের যে রেসপেক্টেড আউটলেট হিন্দু, সেখানে তাদের যে ব্লগে তারা কিন্তু সেরকম একটি ইশারাই দিয়ে রেখেছিলেন যে এটি শেষ পর্যন্ত হবে না।
সে অসম্ভব কাজটি সম্ভব হয়েছে ডেফিনেটলি আমাদের প্রফেসর ইউনুসের যে কারিশমা এবং যে আপনার অ্যাকসেপ্টেন্স গ্লোবালি, সেটি এই উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত। আপনার খেয়াল আছে তিনি আমাদের এই দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি কিন্তু আপনার ভারতে আমন্ত্রিত হয়েছিলেন। আসামের একটি বিশ্ববিদ্যালয় তাকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল এবং তার এই যে অ্যাক্সেসটা, এটি চীন বলুন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে নেই। হাইনান প্রভিন্সে দীর্ঘদিন ধরে সোশ্যাল বিজনেসের অন্যতম কাণ্ডারি তিনি। তো সেই জন্য কোনো টেরিটরি তার জন্য ভার্জিন টেরিটরি নয়। এই বিষয়টা আমাদের সর্বাগ্রে মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটি আপনি অবতারণা করেছেন, যে রোহিঙ্গা যে ইস্যুটা, এটা একটু কমপ্লিকেটেড ইস্যু। আপনার এখানে অনেক স্টেক হোল্ডার আছে এবং নন স্টেক অ্যাক্টর আরাকান আর্মি এখন কিন্তু পিভটাল একটা ভ্যান্টেজ পয়েন্টে আছে, এটাও কিন্তু ভুলে গেলে চলবে না। আপনার দখলে আছে তারা প্রায় 90% এলাকার, এবং সেই কারণে তাদেরকে বাদ দিয়ে আপনি কিন্তু কোনো আলটিমেট ব্রেক থ্রু অর্জন করতে পারবেন না। তো ফলে আপনার এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে বার্মার বা মিয়ানমারের কেন্দ্রীয় সরকার এবং সেই সঙ্গে আপনার এখানে যারা আছেন, যারা আমাদের সঙ্গে সীমান্ত সংলগ্ন, চীন এবং আপনার এই রাখাইন প্রভিন্সে, যেখানটায় আপনার আরাকান আর্মি ম্যাটার করছে, সেই জন্যে তাদেরকেও আপনার অন বোর্ড রেখে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। তাত্ত্বিক বিবেচনায় আপনার কেন্দ্রীয় সরকার বা জান্তা সরকার যদি রাজিও হয়, শেষ পর্যন্ত এখানে যদি আপনার বেঁকে বসে আরাকান আর্মি, তাহলে কিন্তু তা কার্যকর করা সম্ভবপর হবে না। কিন্তু সেখানে তো চায়নাও এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে। আমাদের যে জাতিসংঘের মহাসচিব তিনিও এসে ঘুরে গেছেন, তিনিও এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে গেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করা হবে। এবং পাশাপাশি এখন আবার মায়ানমারের সরকার প্রধানও কথা দিলেন, এবং মোটামুটি তিনটি পক্ষ কিন্তু একমত হয়েছেন যদি বলি, বা এরকম বলার সুযোগ আছে কিনা। এখন ধরুন দীর্ঘদিন ধরে আমরা জানি যে একটি কথা বলা হতো, এবং আরাকান আর্মিতে যাদের কথা বলছে তাদের সাথে হয়তো এখানে ইন্ডিয়ার একটা শক্তি থাকতে পারে। এখন যেহেতু ইন্ডিয়ার সাথেও একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছে, সেখানেও কি আপনি মনে করেন কিনা যে এটি আর একটু সহজতর হবে, অথবা ওই তিন শক্তির বলয়ের কারণেও হয়তো এই আরাকান আর্মিদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে যেতে পারে? আমি উইল হোপ ফর দ্য বেস্ট, অফ কোর্স। এইরকম একটি পরিস্থিতিতে এর আগে আমরা কখনো পাইনি যে চারটি স্টেক হোল্ডারের মধ্যে তিনটি স্টেক হোল্ডারই অ্যামিয়েবল, সেভাবে চিন্তা করলে। কারণ যারা রোহিঙ্গা, তাদেরও তো ফিরে যেতে ইচ্ছুক থাকতে হবে, সেই বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এখন আপনার রোহিঙ্গা রেবেল যারা, তাদের অনেকেই কিন্তু এখন আবার নিরাপত্তা হেফাজতে আছে, সেটাও কিন্তু আলোচনার পথকে সুগম করার ক্ষেত্রে ক্ষেত্র প্রস্তুত করেছে। আপনার যুদ্ধংদেহী মনোভাব নিয়ে, ধনুর্ভঙ্গপণ নিয়ে তারা যদি বসে থাকেন, তাহলে আন্তর্জাতিক রীতিনীতি এবং আইন অনুসারে আমরা কিন্তু জোর করে তাদেরকে সেখানে পাঠাতেও পারবো না। সে বিষয়টাও আমাদের মনে রাখতে হবে। সেই জন্য সেই লক্ষ্যে বর্তমান ইউনূস সরকার কিন্তু এক ধরনের অগ্রগতি সাধন করেছেন। এর আগে চীনের মধ্যস্থতায় হাসিনা সরকার এক ধরনের বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্টে গিয়েছিল, কিন্তু সেটা আলটিমেটলি খুব একটা বড় গলাতে পারেনি। সেই জন্য আমি আশাবাদী যে এই যে সুবর্ণ অবস্থান সুযোগটি রোহিঙ্গা নিয়ে, এর আগে এই অবস্থান পর্যন্ত কোন সরকার বা বিশেষ করে হাসিনা সরকারই তো ছিল, যেতে পারেন এ পর্যন্ত রোহিঙ্গাদের বিষয়ে। এবং সেটাই আমি বলবো, এবং এই সুবর্ণ সুযোগটি এর আগে কিন্তু কখনোই আপনি স্টেক হোল্ডার, চারটা স্টেক হোল্ডারের কথা বলেছেন, এর মধ্যে আপনি তিনটাকে বলেছেন, আরেকটা যদি ভারত ধরি, আজকের পর থেকে ভারতও তো হয়তো একটা, যেহেতু অ্যামিকেবল একটা সম্পর্কে এসছে, তাহলে কি ভারতও একই জায়গায় আসার সম্ভাবনা দেখেন কিনা? আমি চতুর্থ স্টেক হোল্ডার হিসেবে আরসার মতো সংগঠনের কথা বলেছি। আচ্ছা আচ্ছা, তাদের হ্যাঁ নেতা তিনি কিন্তু এখন অন্তরীণ, তো ফলে তার সঙ্গে ডিল করাটা আমাদের জন্য সহজ হবে। অ্যাট লার্জ যদি থাকতেন, তাহলে হয়তো তিনি বেঁকে বসতেন, হয়তোবা তখন তাকে মানানো মুশকিল হতো। এখন বিষয়টা সহজতর হবে।
এটা আমার ধারণা। আচ্ছা। ধন্যবাদ। আহ, আরেকটা বিষয় যে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেন এবং তাদের মধ্যে কথোপকথন দেখলেন দ্বিপাক্ষিক, এবং যে দাবিগুলি নিয়ে তারা কথা বলেছে, জনাব মোদী সাহেব তিনি বলেছেন, মোদী সাহেবকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে এমন কোনো কথা আমরা যেন না বলি যেন দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হয়। এবং মোদী সাহেব এটাও বলেছেন বাংলাদেশে কোনো পরিবারের সাথে বা কোনো দলের সাথে আমাদের সম্পর্ক না, সম্পর্ক দেশের সাথে, বাংলাদেশের সাথে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বললেন যে শেখ হাসিনাকে এমন কোনো কথা বলতে দেওয়া উচিত হবে না যেখানে আমাদের বাংলাদেশের, আমাদেরও দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের ক্ষতি হয়। এই দুজনের দুই ধরনের কথা আদান প্রদানকে কিভাবে আপনি দেখেন, এইটিকে একটু কাইন্ডলি বিশ্লেষণ করেন যারা করিমুল্লাহ জি, ছোট্ট করে যদি এই অংশটি বলেন। দেখুন, একটু সেন্সিটিভ ম্যাটার, কারণ মনে রাখতে হবে আমরা পছন্দ করি বা না করি, যে ধরনের কয়নিজি আমরা ব্যবহার করি না কেন, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে উম, আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ, নিরাপত্তা হেফাজতে ভারতে রেখে আসা হয়েছে তাদের সামরিক আহ, একটি বিমান ঘাঁটিতে। তো ফলে আপনার এই বিষয়টা ভারতের সর্বোচ্চ কর্তৃপক্ষের সম্মতিতেই সংগঠিত হয়েছে। হুম। আমরা সেনা হেফাজতে আমাদের বিমান, সামরিক বিমান পাঠিয়ে সেখানে দিয়ে এসেছি, এবং আমাদের ক্রু এবং আমাদের পরিবহন বিমান সসম্মানে দেশে ফিরে এসছে। হুম। এক। দ্বিতীয়ত, এটি একটা সম্মানজনক একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, হুম। এটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। হুম। এমন হয়নি যে আমাদের এয়ারক্রাফট ওখানে গেছে, তারা আপনার গুলিগুলা ছোড়ার ব্যবস্থা করেছেন বা আমাদের তাড়া করেছেন, সেরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এক। হুম। দ্বিতীয়ত, আমাদের মালিকানাধীন উড়োজাহাজ এবং আমাদের ক্রু তারা কিন্তু সসম্মানে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছে। এই বিষয়টা হুম। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা র্যাটরিক যাই ব্যবহার করি না কেন। হুম। এবং যতক্ষণ পর্যন্ত ভারতের সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ তারা শেখ হাসিনাকে এই নিরাপত্তা চাদরে ঢেকে রাখেন, এবং তারা যতক্ষণ পর্যন্ত স্বীকৃত না হচ্ছেন, আমরা ইন্টারপোল দিয়ে চেষ্টা করি, আদালতের সমন পাঠাই, যাই করি না কেন, তাদের কনভিন্স হতে হবে। এক। হুম। আর আরেকটা বিষয় এটাও বলে রাখা ভালো, আমাদের মানে ব্যারিস্টার সারা হোসেন একটি আলোচনায় বলেছিলেন যে আমাদের পক্ষ থেকে অনেক সময় আমরা দাবি করি মৃত্যুদণ্ডের। এই মৃত্যুদণ্ড একটা রেড হেরিং এর মতো বিষয়। ইউরোপের অনেক দেশ তারা এটিকে বিবেচনার যোগ্য মনে করে না। মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়েছে ইউরোপের অনেক রাষ্ট্রে, এবং যেই হুম। কারণে কানাডার মতো দেশ মেজর নূরকে কিন্তু ফেরত দেয়নি, শেখ হাসিনার শত চেষ্টা করা সত্ত্বেও, গত সরকারের। তো সেই হুম। বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আপনি ঘোড়ার আগে যদি গাড়ি জুতে দেন, বিচারের আগেই যদি বলে দেন যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তাহলে এই বিষয়টিকে ইস্যু করেই ভারত কখনো শেখ হাসিনাকে ফেরত দেবে না। এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। আচ্ছা। আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন আন্তর্জাতিক সদস্য হিসেবে বলছি, অ্যামনেস্টি হুম। ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড বিধান রহিত করার জন্য ক্যাম্পেইন করছে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডাজন্ট বিলিভ ইন ডেথ পেনাল্টি হোয়াটসঅ্যাভার। জি। কিন্তু আগের রিজিট অবস্থা থেকে কি সরে গেছে কিনা, কি মনে করেন আপনি, ভারতের যে রিজিট একটা অবস্থা যে শেখ হাসিনা আমি 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 সেটা মনে করি না। তারা তাদের জাতীয় স্বার্থে হুম। যখন যা কিছু করবার সেটি করবে। তারা তাদের দৃষ্টিকোণ থেকে এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই আমাদের বিবেচনা। আমরা আমাদের জাতীয় স্বার্থ দেখব, তারা তাদের জাতীয় স্বার্থ দেখবে। সৎ প্রতিবেশী আমরা সুলভ। শুধুমাত্র শুধুমাত্র শেখ হাসিনাকে নিয়ে যে পলিটিক্স, এটা আর ভাবার সুযোগ নেই, কারণ তিনি যে না, বললেন যে আমরা আমরা কোনো পরিবারের সাথে, কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের সম্পর্ক না, আমরা দেশের সাথে সম্পর্ক। তার মানে কি দেখুন, আগের জায়গা থেকে তারা সরে গেল? জি। সেটাও বলা যাবে না। বিষয় যেটি সেটি হচ্ছে তারা ট্যাকটিক্যাল একটা আপনার ওপিনিয়ন এখানে ফ্লোট করলেন। আপনি খেয়াল করে দেখেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি হুম। যখন ফ্রান্সে আশ্রিত ছিলেন, শাহনশাহ ফিরান চেষ্টা তো হুম। ত্রুটি করেন তাকে সেখানে ডিসলজ করবার, এবং ইরানের সফল বিপ্লবের পরে কিন্তু তিনি দেশে ফিরে এসেছেন। তো ফলে হুম। সেরকম একটা বিষয় প্রতিতুলনার মতো নয়, কিন্তু তিনি কিন্তু ইন্ডিয়ান ফুল প্রোটেকশনে সেখানে অবস্থান করছেন। এটা আমরা পছন্দ করি বা না করি, ইটস রিয়ালিটি।
ইটস রিয়ালিটি। এবং দেশে ফিরে আনবার ক্ষেত্রে বড় ধরনের ভয় হলো, ভারত মনে করছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে তার মৃত্যুদণ্ড হতে পারে। সেই একটা ভয় এখন তাকে মানে ভারতকে ফিরিয়ে না দেওয়ার ক্ষেত্রে তারা করছে বা সেটাকে ইয়ে করছে। ধন্যবাদ আপনাকে জনাব প্রফেসর কলিমুল্লাহ। আপনার কাছে আসছি পরবর্তীতে আমি প্রফেসর ফরাদ হোসেন আপনার কাছেই যাই। আমি জনাব নজরুল ইসলাম আপনার কাছে যেতে চেয়েছিলাম, আপনি হয়তো ইয়েতে নাই। জি, বলবেন দয়া করে প্রফেসর ফরাদ হোসেন, আপনার কাছে কি শুনতে চাই। জি, ধন্যবাদ সাগর ভাই, যে একটা গুরুত্বপূর্ণ দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমাকে আপনি আপনার খুব খ্যাতিমান চ্যানেল যেটা ফেস দ্য পিপুলে ডাকলেন। এবং আরো খুশি হয়েছি যে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কলিমুল্লাহ আজকের এই শোতে আছেন, এবং তিনি শুরু করেছেন বলে আমার জন্য সুবিধা হলো কথা বলতে। সেই জন্য স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো যে বিষয়টা বললেন, কেন যেন মনে হয় যে এখন বলতেই হয় যে ডক্টর ইউনূসের হাতে জাদুর কাঠি আছে, জাদুর আচ্ছা, কাঠি আছে বলে আমার মনে হয়। যেমন ধরেন, আমি আগেই বলি যে একটা অ্যান্টিসিপেশন ছিল আগে থেকেই, যে অনেকে প্রেডিকশন করেছে যে ডক্টর ইউনূস চায়না থেকে কি করবেন। প্রথমত তো বলতে গেলে সত্যিকার অর্থে উনি ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু ইন্ডিয়া থেকে উনি ক্লিয়ারেন্স পাননি। উনি চেয়েছিলেন প্রথম দিল্লি ভিজিট করতে। তো পরবর্তী সময় ওইখান থেকে যা আপনারা জানেন যে কোনো পজিটিভ রেসপন্স উনি পাননি, এবং সেকেন্ড অপশন হিসেবেই কিন্তু উনি চায়না সফরকে বেছে নিলেন এবং সেখানে গেলেন। এবং যাওয়ার পরে আমরা তখন বুঝতে পারলাম, while he was in চায়না, তখন বুঝতে পারলেন যে হাইনান প্রদেশের উনি গভর্নর, অনারি গভর্নর এবং ইকোনমিক অ্যাডভাইজারও ছিলেন বহুদিন যাবত। অর্থাৎ চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে ওনার আগে থেকে একটা খুব হুম দৃঢ় এবং ভালো সম্পর্ক আছে। তো হুম সেইখানে গিয়ে উনি, আমি আর এগ্রিমেন্ট এবং এমওইউ এগুলোতে যাচ্ছি না, আমি বলবো যে সফরটাতে উনি সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল যে হয়েছেন এটার রিফ্লেকশন এসছে আপনার বিমস্টেকে, যখন উনি যখন উনি নরেন্দ্র মোদী ভারতের সম্মানিত প্রধানমন্ত্রীর সঙ্গে যখন উনি বৈঠক করলেন। বৈঠকের একদিন আগেও কিন্তু আমরা শিওর হতে পারিনি হতে পারে। যে এবং মিটিংটা খবর হবে প্রচারের কি পরেও হবে কিন্তু না। আমরা বলেছি যে এটা হয়তো এটা শুধুমাত্র খবর প্রচারে কিন্তু আসলে হবে না, এমনও কিন্তু হ্যাঁ, দাবি করা হচ্ছে। হুম এবং বাংলাদেশ থেকেও, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াও যখন বলছে যে এটা সম্ভাবনা তেমন নাই, হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স, সেই হুম জায়গায় শেষ পর্যন্ত মিটিংটা হয়ে গেল। অনেকে আবার বলেছেন যে সাইড লাইন মিটিং, এবং মিটিং মিটিং কি সাইড লাইন আর কি, এগুলো কোনো কথা না। কিন্তু হুম উনি, নরেন্দ্র মোদী এবং প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যে যে হুম আলোচনাটা হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করে। যেমন স্যার যেটা বললেন, কলিমুল্লাহ স্যার যেটা বলে গেলেন খুবই গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা ইস্যু কোনোদিন যে আসলে সফলতা বা এটা, এই ইস্যু যে সমাধানের মুখ দেখবে, সেটা কিন্তু আমরা খুব একটা ভাবিনি। কিন্তু হুম। এখন দেখলাম যে এখানে একটা আলোর প্রভাব পড়েছে, অর্থাৎ বাংলাদেশের জন্য একটা আশার সঞ্চার হয়েছে, যেখানে প্রফেসর ডক্টর ইউনূস অত্যন্ত দক্ষতার সঙ্গে মিয়ানমারের ডেলিগেশনকে হ্যান্ডেল করেছেন এবং কনভিন্স করতে বাধ্য হয়েছেন যে তারা 1 থেকে 1.5 লাখ আপনার রোহিঙ্গা রেফিউজি নেবে এবং তা থেকে নেওয়া শুরু হবে। আমার যেটা মনে হয়, ডক্টর হুম। ইউনূসের চায়না সফর এটাতে হুম। একটা পজিটিভ ইম্প্যাক্ট করেছে। যে কোনো কারণেই চাইনিজ সরকার হয়তোবা রাজি হয়েছেন যে মিয়ানমারের উপরে, মিয়ানমারকে তারা এখন কি একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল কিনা যে ডক্টর ইউনূসকে কতটা কে খুশি করতে পারে, তারই একটা ধারাবাহিকতা হিসেবে শুরু আমি করলো। সেই কথাটাই যাব না, আমি ডিপ্লোম্যাটিক ওয়েতে বিষয়টা বিবেচনা করব। আমি আগেই বলেছি যে পৃথিবীতে একটি রাষ্ট্রই আছে যার কথা মিয়ানমার শোনে, সেখানে আরাকান আর্মিও শোনে, রাইট, মিয়ানমারের আপনার মিলিটারি জান্তাও শোনে, সেটি হলো চায়না। চায়না। ইন্ডিয়ার হুম কথাও শোনে, এগুলো বলে লাভ নেই। হুম চায়না, আমি তখনই, আমাকে বহুদিন আগে বিজে, আমাদের ঢাকার বিজে কেনেডিয়ান হাই কমিশনার বলেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম 7-8 বছর আগে, যে আমাদের রোহিঙ্গা প্রবলেমের কি সমস্যা হবে কিনা, কারণ এতগুলো লোককে আমরা কিভাবে ভরণ পোষণ দেব, আমাদের তো টাকা নিয়ে। তো বলে যে তোমাদের এই প্রবলেম এর আমি কোনো সুরাহা দেখছি না, একটা পথ আছে, চায়না যদি
মিয়ানমারের উপরে প্রভাব বিস্তার করতে পারে, এরা রাজি করাতে পারে, একমাত্র চায়নাই পারে রাজি করাতে। তো আমি মনে করি ডক্টর ইউনূস আসল জায়গায় হাত দিয়েছে এবং চাইনিজ গভর্নমেন্টকে উনি রিকোয়েস্ট করেছেন, এবং আমার যেটা মনে হয় যে চায়না ওনার অনুরোধটা রক্ষা করে মিয়ানমার গভর্নমেন্টকে কনভিন্স করেছেন যে বাবা তোমাদের অনেকগুলো লোককে তারা খাওয়াচ্ছে, 1.3 মিলিয়ন পিপল, বাংলাদেশ কোনো ধনী রাষ্ট্র না, তোমরা আস্তে আস্তে নিয়ে যাও, একবারে না নেও, ফেজ ওয়াইজ স্টেপ বাই স্টেপ তাদেরকে নিয়ে যাও। এবং আপনাকে এটা অবশ্যই মানে বললে মকিমপুর বুঝতে হবে, চায়না সফরের যে প্রভাবটা আছে এই রোহিঙ্গার ব্যাপারে এবং তারা যে রাজি হয়েছে মিয়ানমার, এটা চায়নার প্রভাব আছে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যেটা বললেন স্যার, আর একটু আপনিও বলছেন, স্যারের সাথে আপনি শেয়ার করেছেন ওপিনিয়নটা, যে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকটি যে বসলেন উনি, এটার একটা স্ট্রং পজিটিভিটি আছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। তখন তাইলে স্টেক হোল্ডার হয়ে গেল তিনটা, যুক্ত হলো আপনার ভারত। ভারত যদি আর এটাতে কোনো বাগড়া না দেয়, ভারত যদি এখানে কোনো ব্যাকডোর পলিসি মেনটেন না করে, নেগেটিভ পলিসি, তাহলে হয়ে গেল মিয়ানমার। নেগেটিভ পলিসি করবার মতো কোনো পক্ষ তো আর বাকি রইলো না, সব পক্ষই তো চলে আসলো আগে সব তো। পক্ষ চলে এখানে, বাংলাদেশ আর চায়না আসলো, মিয়ানমারও এখন অনেকটাই রাজির পথে 50%, যেহেতু তারা ওয়াদা করেছে অ্যাগ্রিড, এবং ভারত আর তো কোনো ইয়ে রইলো না, আর লোক তো মাত্র 12-13 লাখ, এমন হ্যাঁ, বিশেষ কিছু না। যদি আমি হয়ে মনে যায় করি আগে। যে ডক্টর ইউনূস যদি রোহিঙ্গা রেফিউজি, রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজের দেশে ফিরিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করব এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কিছুই হতে পারে না। আমি এই কথা অবশ্যই বলবো, এটা একটা পলিটিক্যাল ব্লান্ডার ছিল। আপনি যতই মানবিকতার কথা বলেন না কেন, আমার পেটে ভাত না থাকলে মানবিকতা দেখিয়ে আমার কি লাভ বলেন তো? রাইট, আজকে হিউম্যান রাইটস একটা সূচক তাদের বের হয়েছে। অধিকার, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হলো সবচেয়ে বড়। রোহিঙ্গারা হ্যাঁ, আমাদের এখানে থাকবে, আমরা তো এই তারা পর্যন্ত তো কোনো আমাদের মানুষ তাদের দেশে তারা যাবে না বলেন। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের, আমরা প্রতিবেশী হিসেবে এটা আমাদের দায়িত্ব পালন করছি, এটা আমাদের এখন বড় বলেন, দায়িত্ব। জি, তাহলে আমরা যদি তাদেরকে সসম্মানে তাদের দেশে ফিরিয়ে দিতে পারি এবং ফিরিয়ে যাওয়ার অধিকার তারা রাখেন, সেটাও তো বাংলাদেশের মানুষ তাদেরকে এতদিন খাওয়ালো, তারপরে তাদের ফিরে যাওয়ার অধিকারটাও যাতে তারা পায় তার জন্য মিয়ানমার গভর্নমেন্টকে রাজি করালো, সেটাও তো একটা বিরাট কথা। তাইলে আমি একটা কথা বলি, বাংলাদেশ সম্পর্কে অনেকে অনেক কথা বলে, আমি কোনো রাষ্ট্রের কথা বলবো না, ভারতের কিছু মিডিয়া তো আছেই অহর্নিশি এই প্রভোকেটিভ রিপোর্ট করতেই থাকে বাংলাদেশ সম্পর্কে। এই যে রিলিজিয়াস রাইটস এর একটা রিপোর্ট আসছে, রিলিজিয়াস রাইটস ইউএস একটা সংস্থা তারা প্রকাশ করেছে, তো বাংলাদেশ তো সূচকে এগিয়ে থাকবে বলেন? আমরা 12 লক্ষ বা 1.3 মিলিয়ন রোহিঙ্গাদের খাওয়ালাম, পড়ালাম, তাদেরকে যত্ন করে রাখলাম, আমরা তো তাদেরকে কখনো পুশব্যাক করি নাই। তাইলে হিউম্যান রাইটস এর সূচকে তো আমরা অনেক এগিয়ে আছি। এখন ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত, অহর্নিশি যে আধা সত্য সম্পূর্ণ মিথ্যা এগুলো বানিয়ে যে গল্পগুলো ছেড়ে দিচ্ছে আকাশে বাতাসে, সেগুলো তো ঠিক করছে না। এই জন্য ঠিক করছে না, গ্রাউন্ড লেভেলে আমরা যারা এই কাজগুলো করছে, অপপ্রচারটা চালাচ্ছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু কাম টু বাংলাদেশ এন্ড ওয়াচ এভরিথিং ফ্রম গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেল থেকে দেখেন, তো সেটাও করছে না। কিন্তু বাংলাদেশে গ্রাউন্ড লেভেলের চিত্রটা কি? এখানে কি মাইনরিটিরা নির্যাতিত হচ্ছে বলেন তো? নো, এবং আজকে মাইনরিটিরা কোনো সে নির্যাতনের কনসার্নও পে শিকার করেছে, সেই কনসার্ন পে করেছে জনাব মোদী সাহেব, এবং বিপরীতে কিন্তু জনাব ডক্টর মোদী ইউনূস এই কথাটাই বলেছে, আপনি যে বলেছেন যে আপনাদের সাংবাদিকদের পাঠান, গ্রাউন্ডে এসে দেখুক এটার বাস্তবতা আছে কিনা। কেন আমাদের তো কোনো অসুবিধা নাই। নরেন্দ্র মোদী সাহেব তো, উনি তো প্রধানমন্ত্রী হিসেবে করোনার সময় এসে গিয়েছিলেন, কোভিড এর সময় উনি ভিজিট করছিলেন না? তো আমাদের যে এখন হেড অফ দ্য গভর্নমেন্ট, উনি যথেষ্ট আর্টিকিউলেট এবং উঁচু মানের ডিপ্লোম্যাট, এবং অনেকটা ওনার যে অবস্থান, তো সেই অবস্থান থেকে নরেন্দ্র মোদীকে তো উনি দাওয়াত করতেই পারেন, উনি তো হেড অফ দ্য গভর্নমেন্ট এখন। উনি আসুক না, নরেন্দ্র মোদীকে আমরা চাই আরেকবার আসুন উনি। এই 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটলো, বাংলাদেশে একটা পরিবর্তন এসছে। একটি সরকার ছিল 15 বছর যাবত, সেই সরকারটি আর এখন নাই, এখন একটি নতুন ইন্টেরিয়াম গভর্নমেন্ট দেশ চালাচ্ছে। তো নরেন্দ্র মোদী মহাশয় যদি আসেন এবং গ্রাউন্ড লেভেলে সবকিছু দেখে যান, কথা বলেন, উনি বাংলাদেশের মাইনরিটিদের সঙ্গে কথা বলেন, কোনো অসুবিধা তো না। আমরা কিন্তু ওপেন মাইন্ডেড, আমরা উই আর রেডি টু রিসিভ হিম উইথ কর্ডিয়াল জেস্টার ইন দ্য সয়েল অফ বাংলাদেশ, নো প্রবলেম। আপনার কাছে কি মনে হয় এই যে দ্বিপাক্ষিক একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেল, সবাই মনে করছে
সে আবারও ভালো সম্পর্ক করতে যাচ্ছে। আমাদের বর্তমান সরকারও, এর আগে হাসিনা সরকার করেছে, তাহলে হাসিনার কি দোষ ছিল? এখানে আপনি হাসিনা এবং বর্তমান সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কি পার্থক্য দেখতে পাবেন বলে মনে করেন? এখন দ্বিপাক্ষিক সম্পর্কটা হবে ইকুয়াল স্টেটাসের। এখানে আপনার কোনো সাবজুগেটিভ সেন্টিমেন্ট বড় রাষ্ট্রের থাকবে না। আচ্ছা। তারা, হ্যাঁ, তারা আসবে, একেবারে ইকুয়াল স্ট্যাটাসে কথা বলবেন। ইকুয়াল স্ট্যাটাস মেনটেন করে কথা বলা দরকার দুটো দেশে। আমি যদি উইন উইন সিচুয়েশনে কথা বলতে হবে, যে অ্যাচিভমেন্টটা আসবে কথা বলার পরে, বা রিলেশনটা যে ডেভেলপ হতে যাচ্ছে, এই রিলেশনের পরিপ্রেক্ষিতে যে অবস্থাটা তৈরি হবে, এটা হবে উইন উইন সিচুয়েশন। এটা বজায় রাখতে হবে। আমি সাগর ভাই, এই আজকে আপনার চ্যানেলের মাধ্যমে একটি কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আর সেটি হলো এই, যে দুটো জিনিসকে খুব প্রপারলি অ্যাড্রেস করতে হবে ভারতের। একটি হলো আমাদের পানি, আমাদের 54টা কমন রিভার্স আছে, এবং অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল প্রিন্সিপলস অফ দ্য রিভার কমিশন আমাদের পানির হিস্সাটা ভারতকে দিতে হবে। এক। 2 নম্বর, আমরা একটা ট্র্যাঙ্কুয়েল বর্ডার চাই। পৃথিবীর সবচেয়ে লংগেস্ট বর্ডার হলো আমাদের সাথে ভারতের। সেই বর্ডারটা আনরেস্ট থাকে সবসময়, এবং ফ্রিকুয়েন্ট কিলিং থাকে। সেটা হলো, people are being killed frequently. People of Bangladesh are being killing very frequently by the reckless firing from BSF. সুতরাং আমরা একটা ট্র্যাঙ্কুয়েল বর্ডার চাই। এইটা ভারত সরকারকে অবশ্যই বিষয়টিকে দেখতে হবে, এবং এই কিলিং এর জায়গাটাকে একেবারে জিরো করতে হবে। এই দুটো জিনিস অবশ্যই আমাদেরকে করতে হবে। আরেকটা হলো, হেজিমোনিয়াল সেন্টিমেন্টটা দূরে রেখে কথা বলতে হবে। আমি একটি জিনিস প্রায় লক্ষ্য করে দেখি এখন, যে আজকাল মিডিয়া খুব, ভারতের কিছু মিডিয়া এত অ্যাক্টিভ, তাদের কথাবার্তাতে একটা হ্যাজিমোনিয়াল টোন পাওয়া যায়। আল্লাহ না করুক ভারতীয় সরকারের যে বডিটা আছে, যে সরকারের যে বডি, গভর্নমেন্ট বডিও যদি হেজিমোনিয়াল টোন নিয়ে আমাদের সঙ্গে কথা বলেন, তাইলে যেই লাউ সেই কদু, যত পাবো ততই মধু, সেটা হয়ে যাবে। ওই বাংলাদেশ, যে আমরা যে ভারতের কোন রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নেই। আজকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি ভারতকে একটি প্রশ্ন করে, যে আচ্ছা বলুন তো, আপনার প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে আপনার ভালো সম্পর্ক নাই কেন? যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মলদ্বীপ, তাদের সঙ্গে আপনার কেন ভালো সম্পর্ক নাই? আর বাংলাদেশের সাথেও সম্পর্কের টানাপোড়েন ঘটছে কেন? তাহলে ভারত সরকারের উত্তরটা কি হবে? আমি মনে করি রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন, এই যে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। এবং ভারতের যে দায়িত্ব জ্ঞানহীন কিছু আপনার এই সংবাদ মাধ্যম আছে, সেগুলোর উপর সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে সরকারের। তারা যেন এই ধরনের বক্তব্য না রাখে, যাতে আমাদের দুই দেশের সম্পর্কটা, যেটা একটা আরেকটা নতুন মোড় নিতে যাচ্ছে পজিটিভ দিকে, সেটা যেন নষ্ট না হয়। ধন্যবাদ। আপনার কাছে আসছি আমি আবারও। জনাব অধ্যাপক জামাল উদ্দিন, প্লিজ আপনার কাছে। ধন্যবাদ সাগর ভাই। কলিমুল্লাহ স্যারের বক্তব্য শুনেছি, ওনার সাথে একমত। প্রথম দিকের ডক্টর ইউনূসের ভূমিকা, আন্তর্জাতিক পর্যায়ে তার পদচারণা, এবং সেই অনুযায়ী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান ক্রাইসিসকে যেভাবে উনি মিট করতে চাচ্ছেন, তার যে প্রচেষ্টা, সেটা অনস্বীকার্য। এটার সাথে আমি পুরোপুরি একমত। ফরাজ স্যারও কথা বলেছেন আমাদের রোহিঙ্গা ইস্যু, আন্তর্জাতিক পর্যায়ে আহ, বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক, বিশেষ করে আমাদের নিকট প্রতিবেশী, হ্যাঁ, মায়ানমার এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলি। তো আমি যদি প্রথমে আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, বাংলাদেশ ভূ প্রাকৃতিকগতভাবে কোনো একটি অবস্থানে আছে। হ্যাঁ, যে অবস্থানটি আছে সেই অবস্থানটা জিও পলিটিক্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই মুহূর্তে বাংলাদেশের কমপ্লেক্স সিচুয়েশন আন্তর্জাতিক পর্যায়ে তৈরি যেটা হয়েছিল, সেটা কিন্তু বিগত সরকার শেখ হাসিনা তার হঠকারী সিদ্ধান্তের কারণে আমাদের এরকম একটা ক্রুশিয়াল কমপ্লেক্সিটিতে আমাদের পড়তে হয়েছিল। প্রথম থেকে যদি আমরা আমাদের আত্মসম্মানের জায়গায়, আমাদের ইন্টারেস্টের জায়গায় বাংলাদেশের আহ আহ, পররাষ্ট্র নীতিকে সাজিয়ে নিতে পারতাম, তাহলে কিন্তু এতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতো না যেটা আমরা এখন পড়েছি। বিগত সরকার কি করেছিল তাহলে আপনি বুঝতে পারবেন। বিগত সরকার তার নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য সে রাশিয়ার সাথে, সে চায়নার সাথে, সে ইন্ডিয়ার সাথে, সে আমেরিকার সাথে, সে মানে এমন কোনো দেশ নাই, ইউরোপ, আমেরিকা, যাকে যেভাবে সম্ভব ব্যবসা দিয়ে
আহ, সুবিধা দিয়ে আহ, ওই সকল দেশে ইন্টারেস্টকে সার্ভ করে আহ, যে কোনো পর্যায়ে গণতন্ত্রকে পদদলিত করে নিজের দেশে গণতান্ত্রিক চর্চাকে বাইপাস করে এবং উন্নয়নের ঝান্ডাকে সামনে রেখে বাংলাদেশি মানুষকে যেভাবে এক্সপ্লয়েট করা হয়েছে আর তার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্কগুলি যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব এই মুহূর্তে যদি না থাকতো তাহলে কিন্তু আমরা যে পরিবর্তিত পরিস্থিতিটা তৈরি হয়েছিল, আমরা যেটাকে অভ্যুত্থান বলছি, অভ্যুত্থান পরবর্তীতে আমাদের হিউজ ক্রাইসিসে পড়তে হতো। সত্যি কথা, আমি এটা অস্বীকার করবো না, এটা মনে হয় সবাই স্বীকারও করে নিয়েছেন। সঙ্গত কারণে ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার পিছনে কোন রকমের বিতর্ক ছিল না। একটি মাত্র কারণ, যে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ব্যক্তিত্ব, যার মধ্য দিয়ে আমরা এই ক্রাইসিসকে হ্যান্ডেল করতে পারবো, সেই জায়গায় আমার ধারণা ডক্টর ইউনূস প্রথম ধাক্কায় তো উত্তীর্ণ হয়েছেনই। এখন যে ধাক্কাটা উনি, ধাক্কা বলবো না, এখন যে রিফার্নিশ করার, রিকনস্ট্রাকশন করার যে জায়গাটা এসেছে, সেই জায়গাও কিন্তু উনি চমৎকার পদচারণা দিচ্ছেন বলে আমার বিশ্বাস। তবে এখনো দৃশ্যমান আমাদের না। যতগুলি আচ্ছা, চ্যালেঞ্জ আমি তার সামনে এসেছে সবগুলিকেই সে মোকাবেলা করতে সক্ষম হয়েছে, সবগুলিতে সে জয়ী হয়েছে। আপনি বলতে যাচ্ছেন কোনোটাতে ব্যর্থ এখনো পর্যন্ত আমি হয়। জয়ী হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সেটি তুলে ধরতে এবং আমার আর ফার্দার ড্যামেজ হওয়ার ক্ষেত্রে কিন্তু উনি সাকসেসফুল। কিন্তু আমরা আগামীতে আরো কিছু সময় লাগবে, পররাষ্ট্রনীতির ইম্প্যাক্ট পড়তে কিন্তু দীর্ঘ সময় লাগে। যেমন ভারতের সাথে বিমস্টেকের সাইডলাইন বলে যাই বলি, যে মিটিংটা হলো, এর ফলাফল বুঝতে হলে আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে কি কথা হয়েছে, কি আলোচনা হয়েছে। দেখেন, 2017 সালে রোহিঙ্গা কিন্তু এমনি এমনি এখানে আসেনি। সেটি কিন্তু একটা জিও পলিটিক্স এর অংশ হিসাবে রোহিঙ্গাদের এখানে প্রত্যাবর্তন। কারণ বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি হওয়ার কারণে আলটিমেটলি আমাদেরকে বিলিভ করে না ইন্ডিয়া, আমাদেরকে বিলিভ করে না রাশিয়া, আমাদেরকে বিলিভ করে না চায়না। সঙ্গত কারণে সেভেন সিস্টার সহ চায়নায় আমাদের যাওয়ার জন্য যে করিডোর, সেটি আরাকান ইয়মা, মানে আমাদের যে আরাকান যে রাজ্য, সেটি হচ্ছে বেস্ট প্লেস। সঙ্গত কারণে সেটিকে সিকিউর করার জন্য দেখেন রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার একটা অলিখিত চুক্তি, এবং এর মধ্য দিয়ে রোহিঙ্গাকে ডিসপ্লেস করা। আর ভারত বাংলাদেশকে যতক্ষণ সম্ভব ততক্ষণ এক্সপ্লয়েট করতে চায়, এবং তার জন্য সুবিধাজনক ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্ব এবং তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভারত হুম। তার ইচ্ছা মতে তার পররাষ্ট্রনীতি, তার বাণিজ্য, তার ইন্টারেস্ট গুলিকে আমাদের মধ্য দিয়ে আপনার এক্সিকিউট করতে পেরেছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, চাওয়াটা কি, সেটা যদি আমি বলি, প্রথমত আমি একমত ফরহাদ ভাইয়ের সাথে, যে প্রথমে হতে হবে সম্মানজনক, ইকুয়াল। সে কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও সার্কের কথা সামনে আনছেন, সার্কটাকে টেবিলে আনছেন। আর হুম। দিয়ে বাংলাদেশ যেটা করবে সেটা হলো পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, রিভার, বিশেষ করে বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কানেক্টিভিটি। আমরা ইন্ডিয়াকে কানেক্টিভিটি তখনই এক্সিকিউট করব যখন আমরা নেপালে যেতে পারবো, নেপালের মধ্যে দিয়ে চীনে যেতে পারবো, যখন ভুটানে যেতে পারবো, আমরা থাইল্যান্ডের মায়ানমার উপর দিয়ে যেতে পারবো। এরকম একটা কনটেক্সট যদি আমরা সেট করি, তাদের সাথে যে এখন কানেক্টিভিটি বিগত সরকার যা করেছে তা তখন খুলে দেওয়া হবে। এইভাবেই যদি আমরা উইন উইন সিচুয়েশনস এর মধ্য দিয়ে আমাদের পররাষ্ট্রনীতিকে সাজাই, তাহলে কিন্তু আমরা ভালো করব। দেখেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে পিপল টু পিপল, জনগণের সাথে, ভারতের জনগণের সাথে কিন্তু বাংলাদেশের খুব একটা দূরত্ব নাই। ব্যবসা বাণিজ্য, ঐতিহ্য, কালচার, এভরিথিং আমরা যদি বলি, তাদের সাথে ওয়ার্ম একটি আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং তাদের মিডিয়া এখন যে প্রপাগান্ডা করে সেটাও থেমে যাবে যদি সরকারের দুর্বিসন্ধিমূলক, সরকারের যে অ্যাটিটিউড সেটি যদি পরিবর্তন হয়। শুধুমাত্র ইন্ডিয়ান পলিসি একটা সাম্রাজ্যবাদী পলিসি, বড় ভাই সুলভ পলিসি, সেখান থেকে সেলফিশ পলিসি থেকে যদি বের হয়ে এসে যদি সামগ্রিক উন্নয়নের জন্য সুপার পাওয়ার হতে চায়, আমাদের হোক, আমাদের আপত্তি নাই। সেই হুম। জায়গা থেকে যদি ফরেন পলিসি হয়, সেখানে বাংলাদেশ একসাথে হবে। আমি আরেকটা জিনিস না বলেন, আমি জাস্ট এটা বলে আমি, হয়তো আপনার প্রশ্ন আছে সেটা যাব। আচ্ছা, চায়নার রোলটা কি হবে, খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আপনার হুম। চায়নার রোলটা বাংলাদেশের সাথে অফকোর্স বাণিজ্য দিয়েই প্রধান, আমাদের হুম। যতটা না রাজনীতি, কিন্তু চায়না সাম্প্রতিক সময়
আমি বলবো 15 সালের পর থেকে আমি অতটা বা কলিমুল্লাহ স্যার এগুলো বলতে পারবেন, 2015 সাল থেকে এই আমাদের অঞ্চলে কিন্তু চায়না রাজনৈতিক ভাবেও কিন্তু তার অবস্থান চায়। কারণ রাজনৈতিক ভাবে যদি তার ফুটিং না রাখতে পারে, বাণিজ্য এবং তার ইন্টারেস্ট কিন্তু এনশিওর করতে পারবে না। সঙ্গত কারণে তারও কিন্তু স্টেক আছে আমাদের উপর। সেজন্য ব্যালেন্স করার ক্ষেত্রে যথেষ্ট সজাগ থাকতে হবে। আমরা কতটুকু চায়নাকে এন্ট্রি দিব সে ব্যাপারেও যেমন আমাদের একটা সুনির্দিষ্ট আউটলাইন থাকতে হবে, ঠিক ভারতের সাথে আমাদের সম্পর্ক কতটুকু আগাবে সেটাও আউটলাইন থাকতে হবে। আমাদের আবার পশ্চিমের সাথে সম্পর্ক আছে, ইউরোপ আমেরিকার সাথে। দেখেন সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধ যেটা ট্রাম্প ইনিশিয়েট করলো, সেই বাণিজ্য যুদ্ধ কিন্তু আমাদেরকে খুবই স্ট্র্যাটেজিক হতে হবে। আমাদের ইম্পোর্ট আইটেম, গার্মেন্টস ইম্পোর্ট আইটেমের র মেটেরিয়াল আমরা চায়না থেকে আনি, আর হুম। আমাদের এক্সপোর্ট আইটেম যা হলো আমেরিকায়, আমেরিকা থেকেও কিন্তু আমাদের ইম্পোর্ট আইটেম, কাঁচামাল ইম্পোর্ট আইটেম কিন্তু করতে পারি, তুলা ফর এক্সাম্পল। আমরা কিন্তু আমেরিকার সাথে যদি বাণিজ্য চুক্তিকে সমতার ক্ষেত্রে প্রচেষ্টা থাকে, তাহলে আমাদেরকে কয়েকটা সেক্টর চিহ্নিত করতে হবে যেখান থেকে ভারত এবং চায়না দুজনই কিন্তু ফোকাস হতে পারে। সেজন্য হুম। আমি বলছি যে আমাদের এই জায়গাগুলাও ঢেলে সাজানোর মানে একটা ব্যাপার আছে। জিও পলিটিক্স বলি আর আমাদের আভ্যন্তরীণ রাজনীতি বলি, দিন শেষে কিন্তু সেই বাণিজ্য, দিন শেষে সেই হুম। ইকোনমি, সেই ইকোনমিকে কিভাবে সাজাবো সেটাকে মাথায় রেখে, নিরাপত্তাটাকে সামনে রেখে আমাদের সাথে জি, ভারতের আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, নাহলে ভারতের সাথে সত্যিকার অর্থে আন্ডারস্ট্যান্ডিং হবে না। ধন্যবাদ আপনাকে। আমি আসছি আপনার কাছে আবারও, জনাব ডক্টর অধ্যাপক নজরুল ইসলাম। আপনার ক্যামেরাতে আপনার আজকে কানেকশন খুবই প্রবলেম দিচ্ছে আমার কাছে, যেটা মনে হচ্ছে। একটু আনমিউট করবেন, আনমিউট করে আপনার কথা শুনি। শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। জি, বলবেন, শুনতে জি। পাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাই, যে আমাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষ করে আজকে অত্যন্ত বিদগ্ধ তিনজন পণ্ডিত এবং রাজনৈতিক বিশ্লেষক এখানে আছেন। আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর কলিমুল্লাহ স্যার, ফরাদ স্যার এবং জামাল উদ্দিন স্যার। ওনাদের আলোচনা আমি শুনেছি এবং খুব চমৎকার ভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন। তো আমি রিপিট না করে শুধু এতটুকু বলি যে আহ, এখানে যারা আছেন ওনারা জানেন যে লিডারশিপ আসলে ম্যাটার্স। কারণ রাজনৈতিক নেতৃত্বের যে প্রজ্ঞা এবং গুণ, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং বিশেষ করে রাজনৈতিক যে প্রভাব, সেটা জাতীয়ভাবে হোক অথবা আন্তর্জাতিকভাবে হোক, সেটাকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। তো সে কারণে আমি আহ, সর্বশেষ জামালউদ্দিন স্যারের বক্তব্যের সূত্র ধরেই বলি যে আসলেই অধ্যাপক মোহাম্মদ ইউনূস আহ, আমাদের যে প্রধান উপদেষ্টা হয়েছেন, বা আমরা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি বাংলাদেশের এই একটি ক্রিটিক্যাল মুহূর্তে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এবং আমি মনে করি শুধু বাংলাদেশ নয়, সাউথ এশিয়া এবং বিশ্বের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। তার মতো মানুষদের এরকমের জায়গায় নেতৃত্বে আসা উচিত, এবং জাতিকে অথবা বিশ্ব মানবতাকে খেদমত করা উচিত। তো এখানে একটা একটা বিষয় হচ্ছে যে বিমস্টেক নিয়ে আপনি কথা বলছিলেন, যে এবং আমরা দেখেছি যে বিমস্টেকের তিনি চেয়ারম্যান হয়েছেন। তো আমরা এখান থেকেও তাকে অভিনন্দন জানাই, এন্ড হি ডিজার্ভস। তার নেতৃত্বে বিমস্টেকের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এগুলি আহ, বাস্তবায়ন করা দ্রুততার সাথে অথবা আরো সহজে সম্ভবপর হবে বলে আমরা মনে করি। হুম। এবং 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 আহ, সারা দুনিয়ার মানুষ, আমরা জানি, এগুলি তো নতুন করে আর বলার কিছু নেই, যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কিভাবে দেখেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের একজন মানুষ না, একজন বাঙালি না, তিনি তিনি বিশ্ব মানবতার এবং বিশ্বের যেখানে নির্যাতিত নিপীড়িত মানে যেখানে যারা আছে বিশ্ব মানবতা, তাদেরই তিনি একজন একটা একটা কণ্ঠস্বর, এবং একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। অনেক সময় একটা একটা ভাবনা আছে আমাদের মধ্যে যে পন্থী, যেমন আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা পারসেপশন আছে যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ওয়েস্টার্ন পন্থী অথবা পাশ্চাত্য পন্থী লোক। পাশ্চাত্যে তিনি পড়াশোনা করেছেন, পাশ্চাত্যের সাথে তার ওঠা বসা, এবং পাশ্চাত্যের নেতৃবৃন্দ, পাশ্চাত্যের যে সিভিল সোসাইটি আছে, তাদের সাথে তার একটা ভালো ধরনের একটা কানেকশন রয়েছে।
এবং এটা আমরা বাস্তবে সেটা রিফ্লেকশন আমরা দেখি। তো কিন্তু শুধু তিনি পাশ্চাত্যের না, পাশ্চাত্যের বাইরে আপনি এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, প্রায় সর্বত্র কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তো সেই কারণে এবার যেটা ঘটলো, বিশেষ করে চায়না সফরের মধ্য দিয়ে অনেকের মধ্যে একটা এই ধরনের পারসেপশন কিন্তু ছিল যে কিভাবে চায়না এবং আমেরিকা দুটি যে বৃহৎ এখন শক্তি আছে দুনিয়ার মধ্যে, তাদের সাথে কিভাবে তিনি একটা ব্যালেন্সড ওয়েতে ডিল করবেন। কারণ আমাদের একটা ধারণা আছে, এবং বাংলাদেশ কেন মানুষের মধ্যে একটা ধারণা আছে চায়নার সাথে আমেরিকার হলো শত্রুতা, এবং চায়নার যে রাইজ এবং চায়নার যে ইনফ্লুয়েন্স, এটাকে আমেরিকা ভালোভাবে দেখে না। পলিটিক্যালি যাই হোক না কেন, কিন্তু এট দ্য সেম টাইম চায়নার সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু ভালো। অর্থাৎ চায়নার সাথে আমেরিকার সম্পর্ক হচ্ছে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, অর্থনৈতিক ক্ষেত্রে অথবা অন্যান্য যে জায়গাগুলি রয়েছে। যেমন আপনি জানেন যে আমেরিকাতে চায়নার প্রায় 7th জেনারেশন আছে চাইনিজরা, এবং আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বিশেষ করে ইউরোপের আপনি সব জায়গায় একটা চায়না টাউন দেখতে পাবেন। তার মানে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা ইন্ডিকেট করে যে চায়নার যে মানে কি বলবো, যে শুধু পিপল না, তাদের যে মানে জেনারেশন আফটার জেনারেশন তাদের যে ইনফ্লুয়েন্স সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কাজেই যাদের এরকম এক ধরনের ধারণা আছে যে চায়নার সাথে বোধহয় আমেরিকার যুদ্ধ লেগে গেল, অথবা চায়নার সাথে আমেরিকার একটা মানে কি বলে সাপে নেউলে দা কুমড়ো একটা সম্পর্ক, এই 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 ধারণাটা বোধহয় ঠিক না। রাজনীতিতে প্রভাব বলয় তৈরি করা, প্রভাব বিস্তার করা, এটা থাকে, এটা থাকবে, কিন্তু এর মানে এই না যে একটা পন্থী হয়ে যেতে হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এক্ষেত্রে আমি এই জন্য ধন্যবাদ দিতে চাই যে তিনি, এটা সত্য যে ওয়েস্টের সাথে তার একটা খুবই ভালো সম্পর্ক রয়েছে, এবং মার্কিন প্রেসিডেন্ট কিভাবে তাকে অ্যাকসেপ্ট করেন, অথবা ওয়েস্টার্ন যে মিডিয়া, ওয়েস্টার্ন গভর্নমেন্ট, ওয়েস্টার্ন অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েস্টার্ন সিভিল সোসাইটি, সেটা আমরা ভালোভাবে জানি। এট দ্য সেম টাইম আপনি দেখেন যে চায়নাও কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সেভাবে রিসিভ করেছেন। এক্ষেত্রে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে মানে তার মেধা, তার দক্ষতা, তার যে চিন্তা, এটা দিয়ে কিন্তু চায়নাকেও তিনি ইনফ্লুয়েন্স করতে পেরেছেন। তো কাজেই আমরা 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 যদি রোহিঙ্গা প্রসঙ্গটাই আমরা দেখি, যে স্যাররা বলছেন, খুবই কারেক্টলি বলেছেন যে রোহিঙ্গা যে সমস্যা, এই এই যে সমস্যাটি, এই সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে পণ্ডিতেরা বারবার বলে আসছেন যে ক্ষেত্রে শুধু বাইলেটারালি বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব নয়। এর সাথে যে মাল্টিল্যাটারাল রিলেশনস রয়েছে, এবং মাল্টি যে অ্যাক্টরস আছে, স্টেট অ্যাক্টরস এর সাথে জড়িত আছে। বিশেষ করে অন্যতম প্রধান হচ্ছে চায়না, এবং চায়নার একটা বিরাট প্রভাব রয়েছে মায়ানমারের উপরে। তো মায়ানমারকে যদি চায়না যদি প্রভাব ইকুয়াল না করে, চাপ না দেয়, অথবা চায়না যদি পজিটিভ না হয় যে রোহিঙ্গাদেরকে আসলে তাদেরকে এভাবে নেওয়া উচিত, বা তারা যে এথনিক ক্লিনজিং করেছে, এবং এটা তো এখন আর এটা ওয়েল রেকর্ডেড, ইউনাইটেড নেশনস এর মতো এরকম একটা প্রতিষ্ঠান তারা বলছে যে টেক্সট বুক এক্সাম্পল অফ এথনিক ক্লিনজিং। এটা খুবই শার্প কথা, মানে এর থেকে মানে বড় কথা হতে পারে না। তো সেই রকমের একটা জায়গায় আমরা জানি যে চায়না মায়ানমারকে একটা সাপোর্ট দিয়ে আসছে, আর সাথে সাথে ইন্ডিয়াও একটা সাপোর্ট দিয়ে আসছে। তো এক্ষেত্রে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যে আমারও ধারণা, স্যারদের সাথে আমি একমত, যে তিনি সক্ষম হয়েছেন চায়নাকে বুঝাতে, অথবা চায়না এটা বুঝতে পেরেছে যে ব্লাইন্ডলি এরকমের মায়ানমারের মতো একটি রাষ্ট্রকে যারা এরকমের এথনিক ক্লিনজিং করেছেন, এবং অনেক স্কলাররা বলেছেন যেটা শুধু এথনিক ক্লিনজিং নয়, ইট ইজ অলসো এ জেনোসাইড, এবং এই রকমের জেনোসাইড বা গণহত্যা যারা করেছে তাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার সুযোগ নেই। এবং এক্ষেত্রে অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি সাকসেসফুল হয়েছেন আমি বলবো এই জন্য যে তিনি চায়নাকে সম্মত করাতে পেরেছেন। ইটস নট এ জোক যে আপনি শুরুতেই বলেছিলেন যে একটা বিরাট সংখ্যক যে রোহিঙ্গা তাদেরকে পুনর্বাসন করতে বা প্রত্যার্পণ করতে সেখানে সম্মত হয়েছে চায়না। তো এটা যদি বাস্তবে ঘটে, এবং আশা করছি আমরা এটা ঘটবে, এবং গ্রাজুয়ালি এই সংখ্যাটা আরো বাড়বে, এবং আমরা প্রত্যাশা করব যে যারা আজকে দেশ ছাড়া হয়েছে, হোমলেস হয়েছে, রোহিঙ্গারা স্টেটলেস হয়েছে, এবং বাংলাদেশ সহ সাউথ ইস্ট এশিয়া, এমনকি কিছু ইন্ডিয়াতেও তারা আশ্রয় নিয়েছে, তারা অবশ্যই দেশে ফিরে যাবে। এবং এটা যদি সম্ভব হয় তাহলে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আমাদের তো ধারণা যে তিনি আরো একটি নোবেল পিস প্রাইজ পাওয়ার যোগ্য হয়ে উঠবেন, এবং হতেও পারেন, এটা অসম্ভব হবে না।
এবং তার সেই ক্যাপাসিটি আসলে আছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার বিষয়টা, যে আমরা দেখছি যে ইন্ডিয়াও কিন্তু মায়ানমারকে তাদের স্বার্থের কারণেই হোক আর যে কারণেই হোক তারা কিন্তু সাপোর্ট দিয়ে আসছে। এর আগের যে রিজিম ছিল তাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের রিজিমের সাথে, ইন্ডিয়ার সাথে, কিন্তু তারপরও কিন্তু সেইভাবে বাংলাদেশের পক্ষে ইন্ডিয়া কিন্তু ভূমিকা পালন করে নাই। এবং যেহেতু জামাল স্যার কারেক্টলি বলেছেন যে আমাদের সাথে ইন্ডিয়ার, যদি এখন নরেন্দ্র মোদী বলতেছেন যে আমরা কোনো দলের সাথে বা কোনো গোষ্ঠীর সাথে, আমরা ব্যক্তির সাথে সম্পর্ক করব না, আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক করব, কিন্তু এই বোধোদয়টা বোধহয় ইন্ডিয়ার আরো আগে হলে আরো ভালো হতো। তাহলে এমন একটা অবস্থায় পরিস্থিতিতে ইন্ডিয়া বোধহয় পড়তো না। আমরা দেখেছি যে ইন্ডিয়া কিন্তু একটা দল এবং কিছু ব্যক্তি বা এক ব্যক্তি তাদের সাথেই সম্পর্কটা তৈরি করেছে, এটা ইন্ডিয়ার জন্য ভালো হয় নাই। যে কারণে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা বিরাট দূরত্ব ইতিমধ্যেই তৈরি হয়েছে, এবং শুধু স্টেট লেভেলে হয় নাই, এটা পিপলস লেভেলে কিন্তু এটা হয়েছে। তো কাজে এটা ভালো, এই 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 বোধ যদি উদয় হয় তাহলে সেটা ভালো হবে। এবং আমরা তো চাই না যে ইন্ডিয়ার সাথে খারাপ ধরনের সম্পর্ক করতে। ইন্ডিয়া আমাদের একটা প্রতিবেশী, কিন্তু যে কথাটা স্যার বলেছেন যে যে সম্পর্কটা আমাদের সমতার ভিত্তিতে হওয়া উচিত, ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। ওই যে হেজিমনিক যে অ্যাটিটিউড, এটা বোধহয় এটা আর থাকবে না বলেই অনেকে মনে করেন। ডক্টর কলিমুল্লাহ, প্রেক্ষিতে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র হেজিমোনিয়াল যে একটা অ্যাটিটিউড ছিল সেটি কোথায় গিয়ে ঠেকবে? এবং পাশাপাশি সামনে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করেও এদিক সেদিক কথাবার্তা শোনা যাচ্ছে। কেউ কেউ মনে করছে ডক্টর ইউনূস ভালো করছে, তাকে আরো ক্ষমতা রাখতে হবে, আরো ক্ষমতায় থাকতে দিতে হবে। এটিকেও কতটুকু বাস্তব বলে মনে করেন? নাকি একটা নির্বাচন সামনে হয়ে যাওয়ার পরও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা স্বাভাবিকই থাকবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে চাচ্ছে সেভাবে হয়তো সামনের সরকার এসেও এটাকে চালিয়ে নিতে পারবে, নাকি সেখানে আবারও একটা হেজিমোনিয়াল এগ্রিমেন্টে চলে যাবে বাংলাদেশের পক্ষ থেকে? একটা সংকট বা শঙ্কা বাংলাদেশি জনগণের মধ্যে, কিছু কিছু জনগণের মধ্যে আছে। আপনার কাছে কি মনে হয় ভবিষ্যৎ কেমন হবে? দেখুন, নির্বাচনটা এমন একটা প্রপঞ্চ বাংলাদেশে এখন হয়ে দাঁড়িয়েছে, যেটি আমি মনে করি এটা হচ্ছে চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটার মতো একটা বিষয়, বিভ্রমের মতো একটা বিষয়। এবং সে কারণে আমরা দেখছি যে প্রথমত সংস্কার, দ্বিতীয়ত স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন, তৃতীয়ত বিচার কার্য, এই 3 ইস্যু। এবং এখন আবার যেটি হয়েছে যে প্রফেসর ইউনূস একজন একমাত্র ব্যক্তি সারা দেশে যাকে বিশ্ববাসী চেনে, বিশ্ব দরবার চেনে। সুতরাং আপনার এখানে তার যে ব্যাপারটা, তাকে বিশেষ মর্যাদায় বিবেচনা করা দরকার। এবং সেই জন্যে তাকে ন্যূনতম 5 বছর, অর্থাৎ শেখ হাসিনার যে টেনিয়রটা ছিল 7 জানুয়ারি 2024 নির্বাচন পরবর্তী, সেখানে তিনি 7 মাস 5 দিন তার ক্ষমতা তিনি এনজয় করেছেন। তারপরের যে টেনিয়রটা 2029 গিয়ে শেষ হয়, সেটি সম্পর্কে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি আপনার কক্সবাজারে গিয়ে একটা মন্তব্য করেছিলেন এইরকম যে 29 পর্যন্ত আমাদের টেনিয়র। এবং সেই বিষয়টা সর্বশেষ ঈদের জামাতে মুসল্লিদের পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছে এবং অনেকেই সেটা বিবেচনা করছেন। এমনকি কর্নেল হক, যিনি রাওয়ার নির্বাচিত সভাপতি, তিনি সম্প্রতি একটি বক্তব্য রেখেছেন এইরকম যে আমরা সবাই জানি তিনি ঘটা করে তার সহকর্মী অবসরপ্রাপ্ত যারা সশস্ত্র বাহিনীর সদস্য তাদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু তিনি একজন বিএনপি অ্যাক্টিভিস্ট হওয়া সত্ত্বেও বলছেন যে ন্যূনতম 5 বছর প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রেখে দিলে ভালো হয়। যে এই যে বিষয়গুলো, সেগুলো আপনার ফোরফ্রন্টে আসছে এবং সে কারণেই আমি কিন্তু মনে করি নির্বাচন বিষয়টা এখন যৌক্তিক বলে মনে করেন? এটা কি কখনো সম্ভব? একজন ডক্টর ইউনূস ভালো কাজ করতে পারে, তার টেনিউরের মধ্যে সে করবে, এটাই স্বাভাবিক তার যোগ্যতা অনুযায়ী, এবং সে যেমন মানুষ তেমন ভাবে করার চেষ্টা করবে। কিন্তু
আদতে কি সংবিধানের বাইরে গিয়ে, নির্বাচনের বাইরে গিয়ে কোনো একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ দেখেন? আমি অবাক হব না, কারণ এই অভাবিতপূর্ব যে বিপ্লবটি সম্পন্ন হয়েছে, এটা কালার্ড রেভলিউশন বলেন, আর আপনার ছাত্র বিপ্লব, জনতার বিপ্লব বলেন, সৈনিকদের বিপ্লব বলেন, এটি কিন্তু এর আগে কখনো সংঘটিত হয়নি। ফলে আপনার এই অভাবিতপূর্ব ঘটনার মধ্য দিয়ে 5 অগাস্ট পূর্ব বাংলাদেশ আর 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশের মধ্যে গুণগত পরিবর্তন ঘটে গেছে। সেই জন্যে আপনার কগনিজেন্সের বিষয়টা নিতেই হবে, এক। দ্বিতীয়ত, সংবিধান কাটাছেঁড়া করতে করতে এমন জায়গায় আমরা নিয়ে গেছি যে এখন আর এটির যে মূল স্পিরিট এবং আবেদন, সেটা অনেকাংশে আপনার কম্প্রোমাইজড হয়ে গেছে। তো ফলে সেটার দোহাই খুব একটা দেয়া যাবে না। আর নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের বন্ধুবর আমার সতীর্থ আলী রিয়াজ এবং তার যে কমিশন, সেটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং সেটি নিয়ে কাজ চলছে। সুতরাং এই যে বর্তমান সংবিধানটি, এটি এই অবয়ব নিয়ে শেষ অবধি বহাল থাকবে সেটাও কিন্তু বলার সুযোগ নেই, এক। দ্বিতীয়ত, গণভোটের যে প্রভিশনটা আবার রিভাইভড হয়েছে, পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার প্রক্রিয়া যেটি চলছে, বাই মে এটা মীমাংসিত হয়ে যাবে। হয়ে গেলে পরে আপনার গণভোট করে আপনার এই সমস্যার সমাধান করা যেতে পারে। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে বা চীনের পক্ষ থেকে বা অন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতবারই বলা হোক না কেন যে এটি অনির্বাচিত সরকার, যখন গণভোট এর রায় অনুকূলে যাবে এই সরকারের পক্ষে, তখন কিন্তু এটাকে আপনি আর অনির্বাচিত সরকার বলতে পারবেন না। ধন্যবাদ। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন যে আহ, মনে করছেন যে তাদের একটা কনসেশন দরকার, সেটি হলো গণভোট। সেটি পেলে আগামী যে শেখ হাসিনার টেনিউর থাকবার কথা ছিল, সেই টেনিউরটি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখবার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেটি আপনি এই মুহূর্তে মনে করছেন সেদিকেই যাচ্ছে? জি, অবধারিত ভাবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনাব অধ্যাপক ফরহাদ হোসেন, আপনি কিভাবে দেখেন? একটু আনমিউট করতে হবে। জি, সাগর ভাই, আমরা নির্বাচিত সরকার দেখেছি, আমরা সামরিক সরকার দেখেছি, আমরা কোয়াসি নির্বাচিত সরকার দেখেছি, ইলেকশন নিয়ে বালখিল্যতা দেখেছি, অনেক পাত্রের চা কফি খেয়েছি। এখন না হয় একটু ভিন্ন পাত্রের কফি খাই বা চা খাই, অসুবিধা কথা। ইংরেজিতে একটা বহুল প্রচারিত আপনার প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা যেহেতু একটা মানে পজিটিভ বা ইতিবাচক পরিবর্তনের একটা সুবাতাস আমাদের চোখে মুখে লাগছে, সেটাকে আমরা বন্ধ করব কেন? আমরা জানলাটা খুলে দেই, আরো বাতাস আসুক, সুবাতাস। কারণ আমরা আসলে এই দেশের নাগরিকরা খুব টায়ার্ড বিভিন্ন। তো সেই জন্য বলছি কি, যে স্যার যেটা বলেন, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কলিমুল্লাহ এইমাত্র যেটা বলে গেলেন, অত্যন্ত খুব ওয়াইজ প্রেডিকশন। যে ধরেন 7ই জানুয়ারিতে ইলেকশন হলো, আওয়ামী লীগ সরকার 6-7 মাস ছিল, তারপরে বাকি সময়টা ধরেন চলে গেল। এই যে আরেকটা ইলেকশন হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী 5 বছর আসা পর্যন্ত, এই সময়টা প্রফেসর ডক্টর ইউনূসের হাতে দেশটা থাকলে মন্দ কি বলেন? যে মানুষের হাতে এই বাংলাদেশ আপনার সেবা পাবে, বাংলাদেশ একটা একটা মানে নিশ্চয়তা থাকবে, এরকম নিরাপদে থাকবে, অর্থনৈতিকভাবে নিরাপদে থাকবে, জনমানুষের জীবনের নিরাপত্তা থাকবে, যেখানে একটা সবল শিক্ষা ব্যবস্থা আমরা পাওয়ার আশা রাখতে পারি। সেরকম একজন মানুষের হাতে যদি এখন থেকে 4-5 বছর দেশটা থাকে, তাহলে অসুবিধা কোথায়? রাজনীতিবিদরা আসবেন, নির্বাচনও তারা করে আসবে, একটা সময় তো নির্বাচিত সরকার আসবে। এখন যে ট্রেন্ডটা দেখা গেছে, আমার এই কথা অনেকের ভালো লাগবে না। নির্বাচিত সরকার আসবে, তাদের এমপিরা ব্যাংক থেকে আবার টাকা নিবে এবং সেই টাকা মনে করবে যে ফেরতযোগ্য নয়, তাইলে তো সেই হবে। তো সুতরাং আমরা একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদকে পেয়েছি,
একজন ইন্টারন্যাশনালি সেলিব্রেটেড মানুষকে পেয়েছি, এবং ইতিমধ্যেই যেগুলো জায়গার মধ্যে উনি টোকা দিয়েছেন বা নাড়া দিয়েছেন সেখানকার দরজাই খুলে গেছে। এরকম এটা যদি বদ্ধ দুয়ার হয়, খোলার একজন ধরুন মানুষ, ধরুন আমি আমি একটু আমি শেষ একটু করি, যদি বলি, এরকম একটু বন্ধ দুয়ার খোলার একজন মানুষকে শুধু শুধু আমরা একেবারে অতি তাড়াতাড়ি ব্যাঘাত ঘটতে দেই কেন? এটা হলো আমার কথা। না জি না, বলেন। চমৎকার বলেছেন, কিন্তু এখানে সংবিধান আছে, এখানে একটা নির্বাচনী নিয়ম ধারা আছে, এখানে নির্বাচন কমিশন আছে, এখানে অনেক ইনস্টিটিউশন আছে, অনেক স্টেক হোল্ডার আছে, এখানে রাজনৈতিক দলগুলো আছে, তারা রাজনীতি করছে, তারাও তো সেবা করতে চায়। তারাও তো মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করছে তার চেয়ে তারা হয়তো ভালো করতে পারবে, কিন্তু গত 17 বছর ধরে তারাও সাফার হয়েছে, সাফার করেছে। তারাও মনে করে যে না, আমরা এসে আমরা আগের চেয়ে অনেক ভালো করব। এই পরিস্থিতিতে নির্বাচনটা একটা বাঞ্ছনীয় বিষয় বলে সব পক্ষ মনে করে। আপনি কি মনে করেন না এইটা না করে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো নিজেও নির্বাচনে অংশগ্রহণ করুক, করে জনগণের একটা আহ, অনুমোদন নিয়েই, জনগণের ভোটের মাধ্যমে তারা সরকার গঠন করে থাকুক, সেটা কি আরেকটু ভালো হয় কিনা, কি মনে করেন? না, কলিমুল্লাহ স্যার যেটা বলে গেলেন এটা ভালো একটা ইন্ডিকেশন দিয়েছেন, যে এটা রেফারেন্ডাম হতে পারে, যেটাকে আমরা গণভোট বলি, এবং গণভোটের মাধ্যমে উনি ইচ্ছা করলে করতে পারেন, সমস্যা কি? আর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একজন মানুষ থাকলে কি হয়? আমরা তো প্রথমেই বললাম যে নির্বাচিত সরকার দেখেছি, অনির্বাচিত সরকার দেখেছি, সামরিক সরকার দেখেছি, বন্দুকের নলের জোরে দেশ দখল করেছে, এরকম সমস্ত সরকারের স্বাদই তো আমরা গ্রহণ করেছি। তাহলে হুম। একজন মানুষ যিনি সততার একেবারে চরম মানে উদাহরণ নিদর্শন দেখিয়েছেন, ব্যক্তি আচরণে যিনি অত্যন্ত একজন সজ্জন মানুষ, এবং স্বার্থটাকে, নিজের স্বার্থকে বড় করে দেখেন না, এবং তার মধ্যে কোনো স্বজনপ্রীতি দেখি না। উনি ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি ইন্টারন্যাশনাল গ্লোবাল লেভেলের একজন ট্যালেন্ট ব্যক্তি, যিনি দেশকে আসলে সেবা দিতে জানেন, যেটা কোয়ালিটি সেবা বলে, সার্ভিস। তো সেই রকম একজন মানুষকে যদি বাকি ভাঙার সময়টা আগামী নির্বাচনের 5 বছর বা 4 বছর পরে তো নির্বাচন আসবে, সেই সময়টুকু উনি একটু যদি থাকে, আর রাজনৈতিক দলগুলো যদি এটা একটু সয়ে নেন, অসুবিধা কোথায়? আমি জানি যে 17 16 17 বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক দল আসলে সমস্যায় ছিল, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু প্রশ্নটা হলো, এবং পলিটিক্যাল গভর্নমেন্টও তো এসে আরেকটা চ্যালেঞ্জ হবে কিন্তু। তো পলিটিক্যাল গভর্নমেন্ট যেহেতু আসবে ইলেকশনের মাধ্যমে, তাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যে ডক্টর ইউনূস যদি আরো যে ডক্টর ইউনূসের পিরিয়ডটা যেভাবে উনি চালিয়েছেন, যে কোয়ালিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন উনি মেনটেন করছেন সব ক্ষেত্রে, এবং কোয়ালিটি অফ মেকিং ডিপ্লোমেসি অ্যান্ড মেকিং কানেক্টিভিটি উইথ আদার কান্ট্রিজ in diplomatic level, in bilateral level, in international level, in global level, এই জায়গাগুলো উনি যেভাবে অ্যাড্রেস করছেন, সেইভাবে যদি ইলেক্টেড গভর্নমেন্ট, পরবর্তী নির্বাচিত সরকার যদি অ্যাড্রেস করতে না পারেন, যিনি সরকারের প্রধান হবেন, তাহলে কিন্তু ওই সরকারকে, নির্বাচিত সরকারকে কিন্তু বড় ধরনের আপনার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সুতরাং রাজনীতি যারা করছেন, তাদের প্রতি আমার একটা হাম্বল অ্যাপিল থাকবে, যে আপনারাও নিজেদেরকে শানিত করবেন, আপনারাও আপনাদের সর্বোচ্চ দক্ষতা প্রমাণ করতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, জনাব প্রফেসর জামাল উদ্দিন। আহ, ধন্যবাদ। আহ, ফরহাদ ভাই, কলিমুল্লাহ স্যার, আমি কথা শুনলাম। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে জাস্ট রোহিঙ্গা বিষয়ে একটু বলেই আমি এই প্রসঙ্গে আসতেছি। আমি রোহিঙ্গা বিষয়ে খুব বেশি যে আশাবাদী আমি কিন্তু তা নাই, এই জায়গাটা একটু ডিফার করি। কারণটা কি, এখন কথা বলছে মায়ানমার জান্তার সাথে। আমরা ধারণা করছি চায়নার সেখানে একটা ভালো রোল আছে, সেই কারণে তারা স্বীকার করেছে 1-1.5 লাখ রোহিঙ্গা তারা নিবে। ঠিক আছে, কিন্তু কোন প্রেক্ষাপটে? যখন রোহিঙ্গা অঞ্চলটা অকুপাইড আছে আরাকান আর্মি দ্বারা। আচ্ছা, এখন তারা যদি আমাদের কাছে চায় যে আরাকান আর্মিকে আমরা নির্মূল করতে চাই, স্ট্র্যাটেজিক পার্টনার আপনাদেরকে হতে হবে অথবা আমাকে সাপোর্ট, তাহলে বাংলাদেশ কি করবে? সো জটিলতাটা বললাম। হ্যাঁ, সো এরকম একটা জটিল পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে লাভ লোকসান এবং সুবিধা অসুবিধা। আরাকান আর্মির সাথেও তো হয়তো এরকম একটা এগ্রিমেন্ট হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের সাথেই ফাইট করবে, তোমরা নিয়ে নাও তোমাদের আপনি মনে করেন আপনি মনে করেন যে সামরিক জান্তা যে আরাকান আর্মি আর বর্তমান সামরিক জান্তা যে সেন্ট্রালে যে রোল প্লে করছে, তাদের মধ্যে কোহেসিভনেস করা যাবে?
ইটস এ ভেরি ডিফিকাল্ট ইস্যু। চায়না তো দুই পক্ষের সাথে তাদের খুবই অ্যামিকেবল রিলেশন। আপনি চায়না হচ্ছে বড় প্লেয়ার। মোট কথা হলো চায়না যে চায়না আসলে কি চাচ্ছে, চায়না যদি চায় এক্স্যাক্টলি, রিস্পেক্ট করার জন্য, সেটাই হলো আমার টার্গেট। আলটিমেটলি চায়না চায়, আপনি দেখেন চায়না যেটা চায় সেটা অলরেডি করে ফেলছে। চায়না বলছে রোহিঙ্গা হ্যাজ টু বি রিমুভ ফ্রম হিয়ার বিকজ ইন দ্য লং রান আগামীতে জিও পলিটিক্সে চায়নার ইন্টারেস্ট হচ্ছে আরাকান ইয়ামা এই জায়গাটাকে নিরঙ্কুশ করিডোর করা। তার বাংলাদেশকেও এজ মুসলিম কান্ট্রি হিসেবে আলটিমেট তাদের ফ্রেন্ড মনে করবে না, তাদের স্ট্র্যাটেজিক পার্টনার মনে করবে, বিজনেস রিলেশনশিপ থাকবে, পলিটিক্যাল রিলেশন থাকবে। কিন্তু মায়ানমারের উপরে তাদের কিন্তু একটা আত্মিক ব্যাপার আছে। রোহিঙ্গাকে পার্মানেন্ট করার মেকানিজম তারা এখানে করে ফেলছে। আপনি কোথায় আছে, মানে আমরা এই জায়গাটা আমি আশাবাদী না। দর্শক, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনে তখন বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন তেলেসমাতি লোক, তিনি সেটা প্রমাণ করেছেন। এবং তিনি যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সেটাও তিনি প্রমাণ করেছেন। তিনি বলেছেন আমরা ছোট মাঠের খেলোয়াড় না, আমরা বড় মাঠের খেলোয়াড়, তিনি প্রমাণ করেছেন। এবং নরেন্দ্র মোদীর সাথে যে কূটনীতিক তিনি একটা বিজয় করেছেন সেটাও কিন্তু স্পষ্ট উঠে এসেছে। পাশাপাশি আপনারা দেখছেন এই সফরেই কিন্তু নিশ্চিত হয়েছে যে বাংলাদেশ থেকে মিয়ানমারের 1,80,000 রোহিঙ্গাদেরকে ফেরত নিবে। এটা যে কত বড় সফলতা এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা যদি হাসিনার আমলে হতো, আমার মনে হয় হাসিনার মিডিয়া এবং হাসিনার যে রেসপন্সার রয়েছেন তারা সারাদিন এটা নিয়ে কথা বলতো। কিন্তু আমরা দেখছি না সরকার অতটা এটা নিয়ে ভুলবাজি করার জন্য। আসলে বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কাজ করে যাচ্ছেন, তিনি কথা না বলে কাজ করছেন, এটাই হচ্ছে তার বড় সফলতা। আমরা 54 বছরে ডক্টর ইউনূসের মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য এটা সৌভাগ্যের সময়। কিন্তু এখন এই সৌভাগ্যটা ধরে রাখা হচ্ছে দেশের জনগণের কাছে। কিন্তু কিছু মানুষ তার পিছনে লেগে গিয়েছে নির্বাচনের জন্য। কিন্তু নির্বাচনের জন্যই গণতন্ত্রের নামে হাসিনা এই বিভিন্ন সরকার আমাদের 54 বছর নষ্ট করেছে। এখন আমরা একটা শাসন ব্যবস্থা পেয়েছি, একটা যোগ্য নেতা পেয়েছি, এখন আবার গণতন্ত্রের নামেই আমাদের এই নেতাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকতে হবে, দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে হবে।